অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা 1। লেখিকা তেজস্বিতা মর্তুজা, পাঠিকা অপরিচিতা। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বুর হাতটা চেপে না ধরলে তার চলে না। আব্বু রোজ সঙ্গে থাকে না, আজও নেই। এক পথিক চাচার পেছনে হেঁটে হেঁটে রাস্তাটা দ্রুত পার হয়ে রিক্সা ধরল। শীতের রোদ, তবু খাড়া দুপুরের তাপ কড়া। বোরকা হিজাবের আবরণের নিচে ঘেরমে স্রোত বয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি যেন এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা ছাত্রলীগ, যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ দলের অগ্রদূত নাম দেওয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে একত্রে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলে এবং কোনোখানে বিঘাখানেক জমির ফসলের ক্ষেতকে আক্রমণ করলে খুব স্বল্প সময়ের মধ্যেই ক্ষেতের ফসল ভালোভাবে পরিষ্কার করে দেয়। এক শ্রেণীর লোক অবশ্যই ক্ষেত পরিষ্কারকে বরবাদও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সেসব ফসল ভক্ষণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তুর ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা, অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই এক ধরনের পঙ্গপালের সমান। আমার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না, কিন্তু ছাত্রনেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির জন্য একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি কৃতজ্ঞ। দুপুরে ঝাঝালো রোদে বাড়ি ফিরে এসে জরুরি কাজটা দেখল। মাথায় তার দুপুরের মতো রোদের মতোই উষ্ণ। তাকে দেখতে আসা হয়েছে, প্রায়ই এমন হয়। মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহেলি যুগের মেয়ে দেখার মতো, পণ্য কেনা বেচার মতো। এটা অন্তুর নিজস্ব মত। সে বিষয়টাকে পছন্দ করে না। তারা অন্তুর চুল খুলে ফেলে, একটানে শরীরের জড়ানো ওড়নাটা সরিয়ে গলা, হাত, বুক দেখা হয়ে গেল। না, মেয়ে ফর্সায় আছে। অন্তু চোয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকলো। কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখবার উদ্দেশ্যে, অন্তু সীমিত ধৈর্যের বাঁধ খসল। সালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রর মা হতভম্ব হলেন। অসন্তুষ্ট মুখে বলে উঠলেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে পা দেখতে চাও অপরাধ নাকি? জি না, ঠিক অপরাধ নয়, মূর্খতা। কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত এবং আকর্ষণীয় গায়ের রঙওয়ালা, মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখে গরু কিনে নিয়ে যাবেন। স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষায় অন্তুর মুখে, কিন্তু ভাষা কর্কশ। পাত্রপক্ষর ফুপু কেমন করলেন? কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? এছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের উপর এরকম বদমাইশের মতো কথা বলে? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে এসেছি তো দেখবো না? জি, নিশ্চয় দেখবেন। দোষ থাকা চলবে না। দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করে মেশিন এনে দেখবেন। পরনের সালোয়ার ঠ্যাঙে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা, রাইট? ওনারা মুখ বিকৃত করে বসে আছেন। অন্তু আলতো হাসলো। দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গলা ফেরে দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট। গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা? অথচ বলুন তো, আমি যা যা করলাম তা শুনতে কেমন লাগলো না? যে কোনো গৃহপালিত পশুর যেন বর্ণনা দেওয়া হচ্ছে। খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশুকে খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের। ছেলের ফুপু মুখ খুললেন, তো কিভাবে মেয়ে দেখে? তুমি শিখাও দেখি কিভাবে মেয়ে দেখে। কথাটা বলে মুখ ঝামটি মারলেন মহিলা। রাবেয়া অন্তর দিকে চোখ গরম গরম করে তাকাচ্ছে। ঘরে পাড়ার মহিলারাও আছেন কয়েকজন। পাশেই ঘটক মহিলা বসা। তিনি বললেন, এ কেমন কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো করে দেখে না মেয়ে? না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তর কাছে এ কথার জবাব আছে। দেখে শুনে নিয়ে যাওয়া তো দোষের নয়, তবে দেখার মধ্যে এক ধরনের মার্জিত এবং শালীনতার ব্যাপার আছে। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছে। একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদার মূল্য শব্দের অস্তিত্ব পর্যন্ত নেই।
শুধু একটি জড় সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে কিনে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলার কথার জবাব চমৎকার হেসে দিল। বাড়ির বউ হব? কে বলেছে? আমি বলেছি? আমি এখনো অন্যের মেয়ে, আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা, দরদামের কথায় আসা এবং বিয়ের উদ্দেশ্য যদি মেয়ে দেখা হয়, তাহলে বিয়ে বোধহয় আমার জন্য না। আমার ধারণা আপনাদেরকে আমার দেখে শুনে পছন্দ হলে আপনারা যৌতুকের কথাও তুলবেন। এক্ষেত্রে আমি দুঃখিত চাচি, আব্বু আমাকে খাইয়ে পরিয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যৌতুকের বদলে মেয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয়। তাছাড়া আমি ইচ্ছুকও নই আমার টাকা পয়সার জন্য কোনো খেলনা পুরুষ কিনতে। পাত্রের মা অন্তর দিকে তাকিয়ে এবার কড়া স্বরে তাচ্ছিল্যর সাথে মুখ বিকৃত করে বললেন, আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন না কেন আদর্শ শিখাতে পারেননি। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহ জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। অন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, তাহলে আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক ঘরের মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু আর বসলো না। সকল রকম দৃষ্টিকে পিছনে ফেলে সে এগিয়ে গেল নিজের রুমে। তার নামে রটা সমাজে কথা নেহাত কম না। প্রতিনিয়তই লোকে তাকে আলোচনায় রেখেছে। অন্তর মা বাপ মিনসের মতো মানুষ করছে। নষ্টা ভ্রষ্টা মেয়ে, বেয়াদব, অসভ্য, আদর্শহীন ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে। পাড়ার লোকের দেয়া টাইটেলের অভাব পড়ে না অন্তর ভাগে। কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবেয়া বেগম। কিছু বলতে যাবেন তার আগে অন্তু বলল, এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমাকে টিউশনি কামাই করে বাড়িতে ডেকে আনলে? তোমার আক্কেল আর কতটা সাধুবাদ জানাবো আম্মা? রাবেয়া বেগম অসন্তুষ্টির স্বরে বললেন, একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। দিন দিন বেলেহাজ হয়ে যাচ্ছ তুমি। আর কয়টা পাত্র সামনে আমার মান-ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে পাওয়া কি আমার হক নেই? পাড়ার লোকে একের পর এক কথা বলছে, ছাড়ছে না প্রতিদিন। সেসব তো শুনছি, তুই পরিস্থিতি বুঝবি কোনোদিন? বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘ নিঃশ্বাস লুকিয়ে হাসলো। আম্মা, তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো সব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা তাদের গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা, তুমি কান দাও কেন মানুষের কথায়? এজন্যই তো আব্বু বলে তোমার বিবেকের ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগালেই তো সব মিটে যেত। এই দিয়ে কতগুলোর সাথে এরকম হলো। পাড়ার লোকে খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম, এখন বিয়ে পড়াচ্ছি না তা নিয়ে লোকে কানা ঘুষা শুরু করেছে। এই যে যেসব আচরণ করিস লোকের কানে তা যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি। টেবিলের উপর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল, আম্মু, তুমি দুদিন না খেয়ে থাকো, সেটা নিয়ে কেউ আলোচনা করবে না। আর না এক মুঠো ভাত নিয়ে তোমার সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি নিজের মতো করে কোনো কিছু করতে চাইবে, সেটা তাদের আলোচনার খোরাক জাগাবে। তাহলে যে মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখে রূপ দিতে পারে না, তাদের তোমার ভালো থাকা কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে? শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই, সমাজে কথা হয়। বোবার কোনো বিপদ থাকে না, চুপ থাকলে না যাত্রে আম্মা। সোজা হয়ে দাঁড়ায় অন্তু, চোখে মুখে দুতিময় দৃঢ়তা ফুটে ওঠে। আমার নাজাত চাই আখিরাতে, বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা? যেখানে জীবনটাই এক টানাপোড়েনের সমষ্টি মাত্র। রাবে আস্তে আস্তে এসে মেয়ের পাশে বসলেন। এখন যদি বিয়ে নাও করিস, পরে তো করবি। তখন যখন লোকের ব্যাপারে শুনতে আসবে, আশেপাশের লোকে কি বলবে? মেয়েলোক ঠান্ডা মেজাজে নরম হতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, তুই বুঝিস না এসব বিপদ ডেকে আনে খালি। এসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এত দূর তোকে ভুল করায় পড়ালেখা করে আনলাম? কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মাহজা বিন আরমিন অন্তু হতে বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখ বন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেক ছুটির পর অন্তুর ভার্সিটির ক্লাস শুরু হয়েছে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারিদিক উত্তাল। ফজরের নামাজও কামাই হয়ে গেছে। উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, কিছু খাবার আছে নাকি আম্মু? তরকারি চুলায় বসাতে বসাতে বললেন রাবেয়া, কি থাকবে, আব্বুর কাছে যা, দেখ বারান্দায় চানাচুর মুড়ি দিয়েছি। আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন। অন্তু পাশে বসলো, কি দেখছো? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেফতার, বাসে আগুন, হরতাল। ওর দিকে 4 কাপ এগিয়ে দিয়ে বললেন, নে। এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি, চোখ মুখের কি হাল হয়েছে। আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। অন্তু অল্প মুখ ফুলিয়ে বলল, আমি এখনো বাচ্চা নেই আব্বু।
আমজাদ সাহেব ভরাট গলায় বললেন, টোস্ট নে, গলা দিয়ে খাবার নামতে চায় না, চাটুকু শেষ কর। কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হেসে আমজাদ সাহেব বললেন, মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালেখার ছাই ঢুকবো? আয়, তোর পাকা আম আনছে তোর আব্বা, দুধ ভাত মাখায় দিছি, আয় পরে পড়বি। দাদিকে দেখেনি অন্তু। আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকলো। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসেন, সৌম্য পৌড়া চেহারায় যে জ্যোতি ফুটে ওঠে, আর ওই মেহেদি দেয়া দাড়ির চকচকে সাদা মসৃণ হাসি, অন্তর যেন বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে সর্বনিঃস্ব। আমাকে আজ ভার্সিটিতে নামিয়ে যেয়ে যাবে একটু? আমজাদ সাহেব টান টান করে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন। তোর ভার্সিটি সেই 10টায়, আর আমি 8:30টায় ট্রেন ধরবো। এখনই বের হতে হবে, রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে নিবি। অন্তু ঠোঁট গুজে বলল, দরকার নেই রিক্সার, শোনো তুমি গোসল করে যাবে, ভালোই রোদ বাইরে, প্রেশার বাড়বে নয়। আমজাদ সাহেব জিজ্ঞাসা করলেন, ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে? আম্মা কি আর রাজি হবে তাতে? আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্তুর কপাল ছুলেন। কিছু একটা লেগেছিল, তার সযত্নে মুছে দিয়ে ভারী কণ্ঠে বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব। অন্তু পিছু পিছু ডাকে, আব্বু। তিনি মুড়লেন পিছনে। অসহায় দেখায় অন্তুর মুখটা। কবে ফিরবে তুমি? 2 দিন দেরি হবে হয়তো, কাজ না থাকলে ফিরে আসবে ক্লাস শেষে। কোথাও দেরি করবি না। অন্তু আস্তে আস্তে মাথা নাড়ে। সামনে ফিরে সামান্য হাসলেন। এই অন্তু থাকতে পারে না ওনাকে ছাড়া, তার তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাবু। অথচ পাগলি বোঝে না চিরকাল এই আব্বুটা তার সাথে থাকবে না, সামনের অনেকটা পথ তাকে একা পাড়ি দিতে হবে। ভার্সিটির সামনে এসে রিক্সা থামলো। কদিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদের। দেশটা ভালো চলছে, রোজ খুন খারাপ এবং অনিয়ম, থামাথামি নেই, সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো করে চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে, সে তার মন মতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না, করলে কারাগার নেহাত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ। ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি, হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ। শহীদ মিনার চত্বরের আশপাশটা বেশ ভালো লাগে অন্তুর। জায়গাটায় সময় পার করার পেছনে ডাকলো কেউ। অন্তু পিছু ফিরে দেখলো 6 জন যুবক, তার সিনিয়র হবে নিশ্চিত। সামনে যে দাঁড়িয়ে তাকে চেনা চেনা লাগলো, আগে দেখা মুখ, তবে মনে নেই বিশেষ কিছু। সে এগিয়ে এসে সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে বলল, নেও, একটা টান দাও। অন্তু নিঃসংকোচ হাতে সিগারেটটা নিল। তার একটা দোষ আছে, সে মনের ভিতর আর বাহিরে আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে ভালোবাসা যায়, কিন্তু তার সে দক্ষতা কিংবা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো, তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধ খাওয়া সিগারেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, টান না হয় দেবো একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেঁথে রেখে সে বলল, ফজিলত? এই যে আমি তোমাকে টান দিতে বলতেছি, এটাই সবচেয়ে বড় ফজিলত বা হকিকক, এর চেয়ে বড় আর কিছুই নেই সিস্টার। আর জরুরি তো মোটেই না যে সবকিছুতে ফজিলত থাকা লাগবে। একটা টান মারো, স্বাদ ভালো। বেনসন অ্যান্ড হেজেস। অন্তু যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই টান দিতে হবে তা কেন? এটা 80% মুসলিমের দেশ বাংলাদেশ, সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না, সিগারেটে অভ্যস্ত নই আমি। সে কপালটা জড়িয়ে সামান্য হাসলো। হাসার সময় তার গা দুলে ওঠে, ভঙ্গিমা বড় বেপরোয়া না। সে বলল, তবু একটা টান মারো দয়ালের নামে। অন্তু 2-1 বার আশেপাশে তাকালো বোকার মতন। কেউ আসার মতো নেই বোধহয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে, মানুষের দৃষ্টিকোণ থেকে সে এখনো বিপদে পড়েনি। কিন্তু যারা এসে অন্তুর পক্ষে কথা বলবে এবং জনগণের সামনে তার বিপক্ষে কথা বলবে, সেটা হবে বড় বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা 2-1 বার ঝাঁকুনি খেলো, তবু পরিষ্কার গলায় সে বলল, তবু কেন? পেছন থেকে কবির ক্যাটক্যাট করে বলে উঠল, কারণ আমরা সিনিয়র, আর এখন কোনো ফজিলত খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবে। ঠিক বলিনি ভাই? পেছনের ছেলেরা হাসলো। সে বলল, আলবাত সহি কথা কইছিস। সকলে দেখে ওদের। অন্তু মাথা নাড়লো। সাংঘাতিক ব্যাপার দেখছি, তবে সিনিয়রদের মতো আচরণ আপনাদের একজনেরও নয়। সে ভ্রু নাচিয়ে বাহবা দিয়ে এগিয়ে অন্তুর মুখের উপর ঝুঁকে এলো। তুমি তা জানাবা ডিয়ার? কিন্তু ঘৃণায় অন্তু মুখটা পিছিয়ে নেয়। ভোগ ভোগ করে গন্ধ আসছে মুখ থেকে। অন্তু নিজ গরিমায় বলে ওঠে মারি শক্ত করে, জানাতেই পারি, শিক্ষার তো আর বয়স হয় না। বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো।
কবির কিন্তু সহৃদয় ব্যক্তি, সে সাবধান করলো, হুঁশিয়ারি করছো, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছ? কে বড় কে ছোট বিষয়টা বুঝতে পারোনি মনে হচ্ছে। কবিরের খুব হাসি পাচ্ছে ছোট মেয়েটা দুঃসাহসের উপর। বড় ইচ্ছা করছে নেকাবটা টেনে ছিঁড়ে ফেলা উচিত, মেয়েটা বেয়াদব। অন্তু হাসলো। কুকুর ছোট হোক কিংবা বড়, তাকে কুকুর বলার সাহসটুকু থাকাই ভালো গুণ। কি বলেন সিনিয়র মহাশয়? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে সেই সিগারেটওয়ালা লোকটার দিকে বলল। সে ভ্রু জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে, নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তার সামনে তো কেউ কথা বলে না, মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতা পরিষ্কার করা, আজে বাজে কথা চিরকুটে লিখে তা অন্যজনকে দেওয়া, হ্যারাস করা, হুমকি দেয়া, হলে ডেকে না, এসব আপনাদের সিনিয়রের সংজ্ঞা? অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, যা জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সে বই আপনাদের হাতে পড়েনি মনে হয়, দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল বলিনি আমি নিশ্চয়? সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে দিল অন্তু। ছেলেগুলো ধরতে যায় অন্তুকে, কিন্তু বাদ সাধল ওই লোকটা। বলে, বয়েজ, কুল কুল, মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালার রাজনীতিতে আসার পর থেকে ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছ্যাঃ। আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, কুকুর বলেই খালাস হয়ে গেলে মেয়ে? পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেটা খেয়াল করলে না? নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমানের দিকে থেকে চোখ নামিয়ে ঘাড় বাঁকিয়ে বলল, ছ্যাঃ, ওহ কি তেজ, আমি ডিস্টার্ব রে। সিগারেটটা তুললো সে, সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে, পাখি শিকার করার পর আবার একবার দেখাবো। আর তাই বলে আমার সাথে এইভাবে? এই ও আমাকে চেনে রে আমাকে। সামনের দাঁতগুলো ঘষলো। সে আবার ঘাড়ে হাত বলিয়ে সামনের দিকে তাকালো, আবার আকাশের পানে তাকালো। সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলছি, তাতে দেখছি মেলারও রঙ্গতামাশা দেখিয়ে চলিয়ে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে তাই না? তারপর কি হবে তা ভাবছে না কেন এরা? উন্মাদের মতো হাসলো সে। ভার্সিটি চত্বরে লোকজন কম এখন, ক্লাসের ফুল টাইম চলছে, লোক থামলেও যায় আসার কথা না। পাশ কাটিয়ে অনেকে যাচ্ছে, তাকে সালাম ঠুকে যাচ্ছে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিং। চল।